আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। এনসিপি নির্বাচনে যাবে কিনা এটার পুনর্মূল্যায়ন করতে পারে, পুনর্বিবেচনা করতে পারে, অর্থাৎ তারা নির্বাচনে নাও যেতে পারে। করে আওয়ামী লীগ নেতারা স্পষ্ট জানান যে তারা সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসায় বিশ্বাসী, কিন্তু বর্তমান প্রশাসনের অধীনে তারা কোনো সুষ্ঠু নির্বাচনের আশা। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। গণভোটকে জয় করতে ইউনূসের গোপন ষড়যন্ত্র ফাঁস, এমন দাবিতে দেশজুড়ে তোলপাড়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে নির্বাচন বন্ধ করার ঘোষণা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সেনাপ্রধানের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা। তাহলে কি নির্বাচন নিয়ে বড় কোনো সিদ্ধান্ত আসছে? দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গণভোট নিয়ে এক বিস্ফোরক আধেয় বা কন্টেন্ট প্রকাশিত হয়। গণভোট হ্যাঁ জিতলে আরো 6 মাস ইউনূস সরকার, না জিতলে কি? এমন শিরোনামে প্রকাশিত ভিডিওটিতে দাবি করা হয় হ্যাঁ জিতলে নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না। সেখানে আরো বলা হয় নিয়ম অনুযায়ী নির্বাচিত এমপিরা তখন একটি সংবিধান সংস্কার পরিষদ বা গণভোট হিসেবে বসবেন। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। এই 6 মাস ধরে তারা সংবিধান কাটছাঁট করবেন, নতুন আইন পাশ করবেন। ততদিন ক্ষমতায় কে থাকবে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন, মানে নির্বাচনের পরও আরো 6 মাস ইউনূস সরকার ক্ষমতায় থেকে যেতে পারে। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোজা সাপটা বলে দেওয়া হয় এই দাবি মিথ্যা। তবে ঘটনা ততক্ষণে ছড়িয়ে যায় জনপরিসরে। প্রশ্ন ওঠে, আসলেই হতে পারে নাকি এমন? ইউনূস সরকার কি তাহলে এজন্যই হ্যাঁ ভোটের জন্য এত প্রচারণা চালাচ্ছে? যদিও প্রেস উইং পরিষ্কার করেছে পরে সব। যা হোক, আসলেই গণভোটে হ্যাঁকে জয়ী করতে সরকার কেন মরিয়া? তাছাড়া সরকার আয়োজিত কোনো ভোটে কোনো পক্ষের হয়ে কি সরকার এখন খুল্লাম প্রচারণা চালাতে পারে? মানে ক্রিকেট ম্যাচের আম্পায়ার যদি ব্যাটিং পক্ষকে বেশি কাভারেজ দেওয়ার অনুরোধ করে, বোলিং পক্ষের প্রতি কি সঠিক বিচারটা হলো? দিন শেষে গণভোটটা কি আসলেই গণভোট থাকলো? এমন প্রশ্নই উঠছে ঘুরে ফিরে। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক সমান্তরালে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে কেন্দ্র করে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন থেকে অন্তর্বর্তী সরকার উভয় চাইছে ব্যালট পেপারে জনগণ হ্যাঁ চিহ্নে সিল মারুক। একটি নির্দলীয় সরকার সাধারণত নির্বাচনের মাঠ সমতল রাখতে ব্যস্ত থাকে, অথচ এবার দেখা যাচ্ছে খোদ সরকারই একটি পক্ষের হয়ে মাঠে নেমেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। সচিবালয়, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পর্যায়ের সরকারি দপ্তরগুলোতেও হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে কাজে লাগানো হচ্ছে। সরকারি আদেশে কর্মকর্তা কর্মচারীদের এই প্রচারণায় অংশ নিতে বলা হয়েছে, জানিয়ে প্রশাসনিক মহলে এবং সুশীল সমাজে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠেছে, খেলার রেফারি যখন নিজেই এক পক্ষের হয়ে গোল করতে চান, তখন সেই খেলার নিরপেক্ষতা কতটুকু বজায় থাকে? সরকারের এই তোড়জোড়ের পেছনে আসলে কি কাজ করছে তা বুঝতে হলে তাকাতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বার্তার দিকে। তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে স্পষ্ট করেই বলেছেন, হ্যাঁ ভোট মানে নতুন বাংলাদেশ গড়ার চাবি। গণভোটে হ্যাঁ ভোট মানে নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। তিনি যুক্তি দিচ্ছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এই সংস্কার প্রস্তাবগুলো পাশ হওয়া জরুরি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ পর্যন্ত সবাই একযোগে কাজ করছে। ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে প্রধান উপদেষ্টা নিজের স্ট্যাটাস দিচ্ছেন, উপদেষ্টারা জেলায় জেলায় গিয়ে মতবিনিময় করছেন। দৃশ্যত সরকার মনে করছে এটি কেবল একটি ভোট নয়, বরং জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট বা বৈধতা আদায়ের শেষ সুযোগ। যদি এই গণভোটে না জয়যুক্ত হয়, তবে বিপ্লব পরবর্তী সংস্কার কার্যক্রমের নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। এমন আশঙ্কা থেকেই সরকার এতটা মরিয়া। তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে এক ভীতিকর চিত্র। সরকারি প্রচারণার এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেকেই নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে ব্যাংক, বিমা, এনজিও এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এক প্রকার মব আতঙ্কে ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাংক কর্মকর্তা এবং মার্কেট কমিটির নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা যদি সরকারের এই হ্যাঁ ভোটের প্রচারণায় অংশ না নেন, তবে তাদেরকে ফ্যাসিস্টের দোসর বা পতিত সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করার ঝুঁকি রয়েছে। অতীতে সরকার বিরোধী অবস্থানে থাকলেই যেমন দমনপীড়ন চলত, এখন পরিস্থিতি ভিন্ন মোড়কে একই রকম ভীতি তৈরি করেছে। জানমাল ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতেই অনেকে বাধ্য হয়ে হ্যাঁ ভোটের ব্যানার ফেস্টুন টাঙাচ্ছেন। রাজধানীর কোনাপাড়ার এক মার্কেট সভাপতির ভাষ্যমতে 1000 কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে ফেলার সাহস তাদের নেই।
তাই অনিচ্ছা সত্ত্বেও তারা স্রোতের অনুকূলে গা ভাসাচ্ছে। এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয় আবার আমরা রাজপথে নামবো এবং আমরা কোনোভাবে একটা যাচ্ছেতার নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। দেশের রাজনীতিতে যখন নির্বাচনকে কেন্দ্র করে টান টান উত্তেজনা, ঠিক সেই মুহূর্তেই নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। গণতন্ত্রকে ধ্বংস করে সংবিধানের নিয়ম কানুনকে তোয়াক্কা না করে চলছে এক মেটিকিউলাস ডিজাইনের রাজনৈতিক নাটক। কিন্তু প্রশ্ন হলো, এই ষড়যন্ত্রের রূপকারকে, এই নাটকের গুরুই বা কারা, আর কার নেতৃত্বেই বা দেশকে ঠেলে দেওয়া হচ্ছে নতুন এক অস্থিতিশীল পরিস্থিতি, যা গৃহযুদ্ধের দিকেও মোড় নিতে পারে? বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। প্রিয় দর্শক, চলুন একটু পেছনে ফিরে যাই আগস্ট পরবর্তী সময়ের দিকে, যখন দেশ চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ই শুরু হয় তথাকথিত সংস্কার খেলা। এই সংস্কারের দোহাই দিয়েই নির্বাচন এড়িয়ে যেতে চেয়েছিল কয়েকটি ইসলামী দল এবং তথাকথিত সমন্বয়ক গোষ্ঠী বা এমসিপি। সেই সময় তারা একযোগে বলেছিল, এখন নির্বাচন নয়। এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে ওই নির্বাচনের কথা না বলে। নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা ব্যাপক কণ্ঠে কথা প্রকাশ করে দিয়েছি। এই নির্বাচন 15 জনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ সেটা দিও আল্লাহ। কিন্তু এখানেই শেষ নয়। ওই সময়েই আমরা দেখেছি শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে চালানো হয় লাগাতার প্রোপাগান্ডা। একই সঙ্গে শুরু হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ, নৃশংসভাবে পুলিশ হত্যা, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, এমনকি দিনে দুপুরে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাও ঘটে যায়। দেশ যখন কার্যত অরাজকতার দিকে ধাবিত, ঠিক তখনই সাধারণ মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল একটি নির্বাচনের। কিন্তু প্রিয় দর্শক, এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। এই গোষ্ঠীগুলো শুধু নির্বাচন ঠেকাতেই চায়নি, তারা দেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগকে দেশ ছাড়া করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্য রাজনৈতিক দলগুলোকেও ভয় ভীতি দেখিয়ে বলা হয়, আওয়ামী লীগের পক্ষে গেলে তোমাদেরও দেশ ছাড়তে হবে। যদিও বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল, তবে আজ তা স্পষ্ট। কারণ যিনি একসময় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া মামলার সঙ্গে যুক্ত ছিলেন, সেই সাবেক অ্যাটর্নি জেনারেল নিজেই প্রকাশ্যে বলেছেন, এই পিটিশনের পেছনে জামায়াতে ইসলামী গোপনে দায়ী ছিল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বিশ্বস্ত সূত্রে জানা যায়, গণভোটের ফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য একটি পরিকল্পিত নেটওয়ার্ক কাজ করছিল। এমন অভিযোগ উঠেছে ইউনুসপন্থী একটি মহলের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে নির্বাচন বন্ধের ঘোষণাকে অনেকেই দেখছেন নিরাপত্তাজনিত সিদ্ধান্ত হিসেবে, আবার অনেকে বলছেন এটি রাজনৈতিক চাপের ফল। সেনাপ্রধানের বক্তব্যের পর থেকেই প্রশ্ন উঠছে, গণতন্ত্র কি নতুন মোড়ে দাঁড়িয়েছে? সব দিক বিবেচনায় এখন দেশের মানুষের জানতে চায় একটাই প্রশ্ন, নির্বাচনের ভবিষ্যৎ কি? দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।